সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার সভ্যতার সংঘাত বইয়ে বৈশ্বিক অভিবাসন নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। জনসংখ্যা তত্ত্ব বিশ্লেষণপূর্বক বলা যায়, মানুষের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া আসা অভিগমন ইতিহাসের চালিকা শক্তি বিশেষ। বিগত শতাব্দীগুলোর দিকে তাকালে দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির অসম অবস্থা, অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য এবং সরকারি নীতির ফলে গ্রিক, ইহুদি, জার্মান নৃগোষ্ঠী, নয়সি, টার্ক, রুশ, চৈনিক এবং অন্যান্য স্থানে বিপুল সংখ্যায় অভিবাসন ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের চলাচল ছিল শান্তিপূর্ণ, আবার কোনো কোনো ক্ষেত্রে ছিল সহিংস। ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয়রা ছিল এমন একটি ডেমোগ্রাফিক নৃগোষ্ঠী যারা বহিরাক্রমণ ক্ষেত্রে প্রভুত্ব বিস্তার করত। 1821 থেকে 1924 সালের মধ্যে প্রায় 55 মিলিয়ন ইউরোপীয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিবাসী হয়েছিল এবং এর মধ্যে 34 মিলিয়ন অভিবাসী হয়েছিল যুক্তরাষ্ট্রে। পশ্চিমারা ওই সময় পৃথিবীর বিভিন্ন স্থান জয় করে সেখানকার সবকিছু নিশ্চিহ্ন করে দেয়। উপরন্তু কম জনসংখ্যা অধ্যুষিত স্থানগুলোতে ইউরোপীয়রা তাদের বসতি স্থাপন করার জন্য বেছে নেয়। ষোড়শ এবং বিংশ শতাব্দীতে জনসংখ্যা রপ্তানিতে ইউরোপ একক অবস্থানে চলে এসেছিল। বিংশ শতাব্দীর শেষার্ধে অভিবাসন প্রক্রিয়া বিচ্ছিন্নভাবে এবং দ্রুত গতিতে ঘটতে থাকে। 1990 সালে আন্তর্জাতিক পর্যায়ে বৈধ অভিবাসীর সংখ্যা ছিল 100 মিলিয়ন, উদ্বাস্তু ছিল প্রায় 19 মিলিয়ন এবং অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল কমপক্ষে 10 মিলিয়ন। এই নতুন ধাঁচের অভিবাসন কার্যত বিশ্বব্যাপী উপনিবেশিকতা মোচনের ফলাফল। সে সঙ্গে নতুন নতুন রাষ্ট্রের জন্ম এবং মানুষকে সকল দেশে অভিবাসী হতে উৎসাহিত বা বাধ্য করে। এইসব রাষ্ট্রীয় নীতি অভিবাসীর সংখ্যাকে বৃদ্ধি করে। এত সংখ্যক অভিবাসনের কারণ অবশ্যই আরও আছে, যেমন এটি আধুনিকায়ন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত বিকাশের সঙ্গেও সম্পৃক্ত। যাতায়াত, যোগাযোগের সহজলভ্যতা অভিবাসনের কাজকে সহজ, দ্রুত এবং কম ব্যয় সম্পন্ন করে তুলেছে এবং অভিবাসীর সঙ্গে তার নিজস্ব দেশের পরিবারের সম্পর্ক বজায় রাখার কাজকে সহজ করে নিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন যেমন ঊনবিংশ শতাব্দীতে পশ্চিমা জগৎকে দেশান্তরী হতে উদ্দীপ্ত করেছিল, তেমনি বিংশ শতাব্দীতে অপাশ্চাত্য সমাজের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি সেখানকার অধিবাসীদেরকে দেশান্তরে যাবার উৎসাহ জুগিয়েছে। এক দেশ ছেড়ে বসবাসের জন্য অন্য দেশে চলে যাওয়ার বিষয়টি নিজস্ব শক্তি সামর্থ্যের অন্তর্ভুক্ত প্রক্রিয়া বিশেষ। এক্ষেত্রে একটি ধারা কাজ করে থাকে, যেমন মাইরন উইনার বলেন, দেশান্তরের মতো কাজ যখন একবার শুরু হয় তখন তা আপন গতিতে সামনে এগিয়ে যায়। অভিবাসিত ব্যক্তি আপন দেশে এসে আত্মীয় বন্ধু বান্ধবকে অভিবাসী হতে উৎসাহিত করে এবং সে সঙ্গে অভিবাসন সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। তারা তাদের জন্য অর্থ সাহায্য, চাকুরি ও বাসস্থান খোঁজার মতো কাজও সম্পন্ন করে থাকে। এই পরিস্থিতিকে তিনি বলেছেন একটি বৈশ্বিক অভিবাসন সংকট। পশ্চিমারা উপর্যুপরিভাবে পরমাণু অস্ত্রের বিস্তারকে বাধা দিয়েছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়কে সমর্থন দিয়েছে, অথচ অভিবাসন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ছিল বিপরীতমুখী। বিংশ শতাব্দীর শেষার্ধের 2 দশকে সম্পর্কিত মনোভাব পরিবর্তিত হয়েছে এবং সেখানে ভারসাম্য বজায় রাখেনি। 1970-এর দশকে ইউরোপীয় দেশসমূহ অভিবাসনকে স্বাগত জানিয়েছিল, বিশেষ করে জার্মানি ও সুইজারল্যান্ড অভিবাসনের ভেতর দিয়ে কর্মচারী স্বল্পতার সংকট মোচনের উপায় খুঁজে পেয়েছিল। 1965 সালে যুক্তরাষ্ট্র সেখানে অভিবাসী হওয়ার জন্য 1920 সাল থেকে চালু
ইউরোপীয় পক্ষপাতিত্বমূলক কোটার আইনে পরিবর্তন আনে। এর ফলে যে নতুন আইন সৃষ্টি হয় তার অধীনে 1970 এবং 1980-র দশকে বিপুল সংখ্যক মানুষ যেখানে অভিবাসী হওয়ার সুযোগ পায়। 1980-র দশকে উচ্চহারে বেকারত্ব ও অভিবাসীর সংখ্যা বৃদ্ধি এবং ইউরোপীয় অভিবাসীর সংখ্যাধিক্যর কারণে ইউরোপ তাদের অভিবাসী সংক্রান্ত আইনে পরিবর্তন আনে। এর কয়েক বছর ধরে অনুরূপভাবে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত বিধিবিধান বদলিয়ে ফেলতে শুরু করে। বিংশ শতাব্দীর শেষ দিকে অপাশ্চাত্য অভিবাসী ও উদ্বাস্তু এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা আরম্ভ করে। পশ্চিমা দেশে অভিবাসীর আন্তঃপ্রবাহ ঊনবিংশ শতাব্দীর সংখ্যার সমকক্ষ হয়ে ওঠে। 1990 সালে 20 মিলিয়ন প্রথম প্রজন্মের অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, 15.5 মিলিয়ন যায় ইউরোপে এবং 8 মিলিয়ন যায় অস্ট্রেলিয়া ও কানাডায়। অধিবাসীর চেয়ে ইউরোপের প্রধান দেশসমূহে অভিবাসীর সংখ্যার হার গিয়ে দাঁড়ায় 7 থেকে 8%। আমেরিকার যুক্তরাষ্ট্রে 1994 সালে অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার 8.7 ভাগে গিয়ে ঠেকে, যা ছিল 1970-এর চেয়ে প্রায় দ্বিগুণ। ক্যালিফোর্নিয়ায় 25% এবং নিউ ইয়র্কে জনসংখ্যা বেড়ে যায় 16 ভাগ, কমপক্ষে 8.3 মিলিয়ন মানুষ 1980 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, আর 1990-এর দশকের প্রথম 4 বৎসরে যায় 4.5 মিলিয়ন মানুষ। প্রচুর সংখ্যক নতুন অভিবাসী অপাশ্চাত্য দেশ থেকে এসেছে। 1980 সালে জার্মানিতে বসবাসকারী বিদেশ থেকে আগতদের সংখ্যা ছিল 16,80,000। ইতালিতে আগতদের বেশিরভাগই হলো মরক্কো, তিউনিসিয়া এবং ফিলিপাইন থেকে আসা। 1990-এর দশকের মাঝামাঝি নাগাদ প্রায় 4 মিলিয়ন মুসলমান ফ্রান্সে বসবাস করে এবং 13 মিলিয়নের মতো মুসলমান অন্যান্য ইউরোপীয় দেশে বসবাস করে। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের 2/3 অভিবাসী এসেছিল ইউরোপ এবং কানাডা থেকে। 1980-র দশকে শতকরা প্রায় 35 ভাগ অভিবাসী এশিয়া, 45 ভাগ লাতিন আমেরিকা এবং প্রায় 15 ভাগ আসে ইউরোপ ও কানাডা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জন্মহার খুবই কম, আর ইউরোপে তা প্রায় শূন্য পর্যায়ে। অভিবাসীদের মধ্যে জন্মহার খুবই উচ্চ এবং ধারণা করা হয় ভবিষ্যতে তাদের সংখ্যা পাশ্চাত্যে ব্যাপকভাবে বেড়ে যাবে। এর ফলে পাশ্চাত্যে মানুষের মনের মধ্যে এমন ভয় ঢুকেছে যে তারা এখন সেনাবাহিনী, ট্যাঙ্ক ইত্যাদি দ্বারা বিজিত হচ্ছে না, বরং কালক্রমে অভিবাসীদের অধীনস্থ হয়ে যাচ্ছে, যারা অন্য ভাষায় কথা বলে, প্রার্থনা করে অন্য ঈশ্বরের, এমনকি তাদের কৃষ্টিও ভিন্ন। তারা আরও ভয় পাচ্ছে যে হয়তো অদূর ভবিষ্যতে অভিবাসীরা তাদের চাকুরি ছিনিয়ে নেবে, ভূমির সবটুকু দখল করবে, রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অর্থের টান পড়বে এবং বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো এই যে অভিবাসীরা পাশ্চাত্য সংস্কৃতির জন্য বড় হুমকি স্বরূপ। তাদের এই ভয়ভীতির মূল শেকড়ে ডেমোগ্রাফির চেহারা ফুটে উঠতে শুরু করেছে। স্ট্যানলি হোফম্যান যেমন বলেন, এর ভিত্তি সাংস্কৃতিক সংঘাতের আশঙ্কার উপর প্রতিষ্ঠিত, যা আসলে জাতীয় পরিচয়ের সাথে সম্পৃক্ত। 1990-এর শুরুতে ইউরোপের সকল অভিবাসীর মধ্যে 2/3 ছিল মুসলমান এবং বিষয়টি নিয়ে, বিশেষ করে মুসলমান অভিবাসীদের নিয়ে ইউরোপীয়রা ভাবতে থাকে। জার্মানিতে তুরস্কের মুসলমানগণ বা ফ্রান্সে আলজেরীয় মুসলমানেরা কেউই সাংস্কৃতিকভাবে জার্মানি বা ফ্রান্সে একীভূত হতে সক্ষম হয়নি। ইউরোপের অন্যান্য অঞ্চলেও বিষয়টি অনুরূপ। 1990 সালে শতকরা 76 ভাগ ফরাসি মনে করে যে ফ্রান্সে বেশি সংখ্যক আরবীয় বসবাস করছে। সংখ্যা তাত্ত্বিক জরিপ অনুযায়ী 46% আফ্রিকান, 40% এশিয়ান এবং 24% ইহুদি ধর্ম ও বর্ণের অতিরিক্ত জনসংখ্যা ফ্রান্সে বসবাস করছে। 1974 সালে 47% জার্মান অভিমত ব্যক্ত করেন যে তারা আরবদের প্রতিবেশী হিসেবে দেখতে চায় না।
পাশাপাশি 39% পোলিশদের, শতকরা 36% তুর্কিদের এবং শতকরা 22% ইহুদিদের প্রতিবেশী হিসেবে দেখতে চায় না। পশ্চিম ইউরোপে সিমেটিক বিরোধিতা বৃহত্তরভাবে ইহুদি বিরোধিতায় রূপ নেয়। 1990 সালে ইউরোপীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিবাসন বিরোধী মনোভাবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে অনেকটাই বাধ্য হতে হয়। 1990 সালে ফ্রান্সে জ্যাক শিরাক ঘোষণা দেন যে অভিবাসন পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী চার্লস পাসু 1993 সালে শূন্য অভিবাসনের পক্ষে যুক্তি দেখান। তাছাড়া ফ্রান্সোয়া মিতেরা, এডিথ রেসন, ভ্যালেরি জিসকার ডি'স্টিং প্রমুখ ফরাসি প্রথম শ্রেণীর রাজনীতিবিদ অভিবাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন। 1993 সালে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে অভিবাসন ছিল অন্যতম মূল ইস্যু এবং এই ইস্যুর মধ্যে রক্ষণশীল দলগুলো বিজয়ী হয়েছিল। 1990-এর দশকে ফরাসি সরকারের নীতির কারণে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব, বিদেশিদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অধিকার এবং আলজেরীয়দের ফ্রান্সে প্রবেশের অনুমতি প্রাপ্তির বিষয় খুব জটিল হয়ে যায়। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবার জন্য পুলিশকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়। অন্যান্য সরকারি কর্তৃপক্ষেরও এ সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি করা হয়। জার্মানিতেও অভিবাসী সংক্রান্ত আইনের সংস্কার করে তা পূর্বের তুলনায় কঠোর করা হয়। চ্যান্সেলর হেলমেট কোল এবং অন্যান্য নামিদামি রাজনৈতিক নেতৃত্ব অভিবাসন আইন নিয়ে ভাবতে শুরু করেন। তাদের উদ্যোগেই সরকার জার্মানির সংবিধান সংশোধনমূলক রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রাজনৈতিক কারণে শাস্তি দেওয়ার বিধান রাখা হয় এবং সে সঙ্গে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সুযোগ সুবিধা হ্রাস করা হয়। 1992 সালে 4,38,000 মানুষ জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য আগমন করেন। কঠোর আইনের কারণে 1994 সালে এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় 1,27,000-এ। ব্রিটেন পূর্বের তুলনায় কম পরিমাণ অভিবাসীকে স্বাগত জানায়। 1980 সালে তারা আকস্মিকভাবে বাৎসরিক অভিবাসী গ্রহণের সংখ্যা হ্রাস করে 50,000-এ নামিয়ে আনে। 1992 সাল থেকে 1994 সাল পর্যন্ত ব্রিটেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা 20,000 থেকে কমিয়ে 10,000-এ কমিয়ে আনে। ইউরোপীয় ইউনিয়নেও অভিবাসী চলাচলের সংখ্যা হ্রাস করা হয়। মোটের উপর 1990-এর দশকের মাঝামাঝি পশ্চিম ইউরোপের দেশসমূহ অভিবাসনের সংখ্যা অনেক হ্রাস করে, যদিও ইউরোপের মানুষের জন্য অভিবাসনের দুয়ার এখনও খোলা রাখা হয়েছে। অভিবাসন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপের ন্যায় অনেক বিলম্বে আসে এবং তা কোনোভাবেই ইউরোপের ন্যায় আবেগ মিশ্রিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে দেশটি নবাগতদের আপন করে নিতে কোনো প্রকার কার্পণ্য করেনি। 1980 এবং 90-এর দশকের যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ইউরোপের তুলনায় কম ছিল, যার দরুন অভিবাসনের কারণে কারো চাকরি হারাবার ভয় ছিল না। এজন্য অভিবাসীদের প্রতি মনোভাব কঠোর হওয়া সম্ভব হয়নি। আমেরিকার অভিবাসীদের উৎসও ছিল ইউরোপের চেয়ে ভিন্নতর। সেখানে একক জাতীয়তার শক্তিশালী প্লাবনে দেশটি প্লাবিত হওয়ার ভয় ছিল না, যদিও একক বা নির্দিষ্ট অঞ্চলের আধিপত্য এক্ষেত্রে উপেক্ষা করার উপায় নেই। তাছাড়া ইউরোপের ন্যায় সেখানকার অভিবাসীদের সঙ্গে সাংস্কৃতিক ভেদাভেদ তত বেশি ছিল না। মেক্সিকানরা ক্যাথলিক ধর্মাবলম্বী ও স্পেনীয় ভাষায় কথা বলে। ফিলিপাইনের অভিবাসীরা ক্যাথলিক এবং ইংরেজি ভাষায় কথা বলে থাকেন। অভিবাসন সম্পর্কে উপযুক্ত ইতিবাচক দিক থাকবার পরও 1965 সালের যে আইন দ্বারা যুক্তরাষ্ট্রে দ্রুত এশিয়ান ও ল্যাতিন আমেরিকান অভিবাসীর সংখ্যা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছিল, সে আইন সম্পর্কে আমেরিকানদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য পরিবর্তন হতে থাকে। 1965 সালে 33% মানুষ অভিবাসীর সংখ্যা হ্রাসের কথা বলেছিল, কিন্তু 1977 সালে সে সংখ্যা বৃদ্ধি পেয়ে 42% উন্নীত হয়। 1986 সালে ওই সংখ্যা গিয়ে দাঁড়ায় 49%, আর 1993 সালে গিয়ে দাঁড়ায় 61%। জনমত জরিপের ফলাফল থেকে দেখা যায় 1990-এর দশকে যুক্তরাষ্ট্রের উপর্যুপরিভাবে প্রায় 60% মানুষ অভিবাসীর সংখ্যা হ্রাস করার পক্ষে মতামত প্রদান করে।
অভিবাসী সম্পর্কে আমেরিকানদের মনোভাবের এহেন পরিবর্তন শুধু অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গেই যে সম্পর্কিত তা নয়, সে সঙ্গে সাংস্কৃতিক, অপরাধ সংক্রান্ত এবং জীবনযাপনের পদ্ধতিও কম গুরুত্বপূর্ণ নয়। 1994 সালে একজন পর্যবেক্ষক মন্তব্য করেন, অনেকে, সম্ভবত অধিকাংশ আমেরিকানই এখন দেখে যে তাদের জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ইউরোপীয় এবং আইনের উৎস হচ্ছে ইংল্যান্ড, আর ভাষা হচ্ছে ইংরেজি, আর সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান পাশ্চাত্য ধ্রুপদী ভাবধারা হতে আগত, যার ধর্ম জুডো খ্রিস্টীয় শেকড়ের মধ্যে গ্রথিত, যাদের মহত্ব মূলত প্রটেস্ট্যান্ট আদর্শের। এসব কিছু চিন্তা করে শতকরা 55% জনগণ মোটের উপর বলতে চাই, অভিবাসন এখন আমেরিকান সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। ইউরোপীয়রা যেমন অভিবাসনের ক্ষেত্রে মুসলমান বা আরবদের ভয় করে, আমেরিকানরাও সেখানে ল্যাটিন আমেরিকান ও এশীয় উভয়কেই ভয় করলেও তাদের ভীতির পরিমাণ মেক্সিকানদের প্রতিই বেশি। 1990 সালে জনমত যাচাইয়ের জন্য যখন প্রশ্ন রাখা হয়েছিল কোন দেশ থেকে আমেরিকায় অতিরিক্ত অভিবাসী গ্রহণ করা হয়েছে, তখন উত্তর পাওয়া গিয়েছিল মেক্সিকো থেকে সবচেয়ে বেশি। তাছাড়া কিউবা, প্রাচ্য দেশ, দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার জাপান, ভিয়েতনাম, চীন এবং কোরিয়ার নামও উচ্চারিত হয়। 1994 সালে ক্লিন্টন প্রশাসন তার পূর্বের অবস্থান থেকে সরে এসে অভিবাসন আইন কঠোর করেন। তিনি অভিবাসী নিয়ন্ত্রণের জন্য দৃঢ় পদক্ষেপ সহ রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আইন প্রণয়ন, সীমানা পাহারা জোরদারকরণ এবং মেক্সিকোর সঙ্গে সীমানা দেওয়াল তোলার ব্যবস্থা করেন। 1990 সালে গঠিত অভিবাসন আইন সংস্কার কমিশন 1995 সালে বাৎসরিক অভিবাসীর সংখ্যা পূর্বের 8 লক্ষ থেকে নামিয়ে 5,50,000 করার প্রস্তাব দেয়। অভিবাসীদের বয়স্ক সন্তান ও স্বামী স্ত্রীর ক্ষেত্রে অভিবাসী হওয়ার অগ্রাধিকার থাকলেও অন্যান্য আত্মীয় স্বজনদের বেলায় তা কঠোর করার প্রস্তাব দেয়। বলা বাহুল্য, এই সংবিধি এশীয় আমেরিকান এবং হিস্পানিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করে। তাহলে কি ইউরোপ এবং আমেরিকা এমনই একটি প্রতীকী সমাজে পরিণত হচ্ছে, যে সমাজে দুটি ভিন্ন ধারার সভ্যতার দুটি সম্প্রদায়ের দ্বারা পরিবেষ্টিত হবে, যে সমাজ নির্ভরশীল হয়ে পড়বে অভিবাসীদের উপর এবং যারা আত্মীকরণের মাধ্যমে পাশ্চাত্য সংস্কৃতির ধারক হবে? কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে ইউরোপীয় সমাজ সাধারণভাবে অভিবাসীদেরকে তাদের সাথে একীভূত করতে চায় না। তাছাড়া এই কাজটি সহজ নয়। তদুপরি মুসলমান ও অভিবাসীগণ সাংস্কৃতিকভাবে আত্মীকৃত হতে চায় কিনা তাও পরিষ্কার নয়। সুতরাং ধরে নেওয়া যায়, যেসব অভিবাসী স্থায়ীভাবে থেকে যাবেন তারা খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায় হিসেবে সেখানে বিভক্ত হয়ে রয়ে যাবেন। অনাগত এই বৈরী অবস্থা থেকে রক্ষা পেতে হলে ইউরোপের সরকারগুলো ও জনগণকে সম্মিলিতভাবে অভিবাসনের উপর নিয়ন্ত্রণ আরোপের ব্যয়ভার বহন করতে হবে। অভিবাসন বিরোধী কার্যক্রমের জন্য আর্থিক ব্যয় মেটাতে হবে। অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য, সামাজিকভাবে অভিবাসীদেরকে পৃথক করার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও সামাজিক সংকটের মোকাবেলা করতে হবে। আর যা যা করা প্রয়োজন তা হলো, যাতে করে শ্রমিকদের স্বল্পতার সৃষ্টি না হয় সেজন্য জন্মহার বৃদ্ধি সম্পর্কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।